চ্যালেঞ্জ তো পোহাতেই হচ্ছে পেপ গার্দিওলাকে, যে চ্যালেঞ্জ কখনোই তিনি তার কোচিং ক্যারিয়ারে আসলে দেখেন নাই, সেই চ্যালেঞ্জটাই দেখছেন তিনি। ম্যানচেস্টার সিটি এত অধারাবাহিক, সেটা শুরুটা আমার মনে হয় রড্রির ইনজুরির পরপরই আসলে হয়েছিল। রদ্রির ইনজুরিটা ম্যানচেস্টার সিটির মৌসুমকে একেবারেই ছিটকে দিয়েছে, সেটা আপনি ধরতেই পারেন। এবং যেই আর্সেনালের ম্যাচে ম্যানচেস্টার সিটির এই রদ্রি ছিটকে গেলেন একটা ACL ইনজুরির পর থেকে, সেই ম্যাচে হল্যান্ড বলেছিলেন আর্তেতাকে স্টে হাম্বল। সেই স্টে হাম্বল বলার পর এই যে মাথায় হাত দেওয়ার চিত্র, আকাশের দিকে কোনো কিছু ভাবনা চিন্তা করার ব্যাপার কিংবা প্রায় কেঁদে ফেলার মতো একটা ব্যাপার, সেটা ম্যানচেস্টার সিটি করেই ফেলছে। অ্যান্ড দে আর গেটিং হাম্বলড ইন দ্য প্রিমিয়ার লিগ এবং সব কম্পিটিশনে। আমরা প্রিমিয়ার লিগের পরবর্তী পয়েন্ট টেবিলের যে অংশটুকু সেটাও একটু দেখলে আসলে ম্যানচেস্টার সিটির অবস্থানটা দেখতে পারবো। শীর্ষ 5-এ কিন্তু ম্যানচেস্টার সিটির অবস্থানটা নেই। তাদের অবস্থানটা আপনি এখন খুঁজে পাবেন পয়েন্ট টেবিলের 7ম স্থানে। 17 ম্যাচ খেলে 27 পয়েন্ট তাদের। অ্যাস্টন ভিলা তাদের উপরে রয়েছে, নিউক্যাসল, ফুলহ্যাম এবং ব্রাইটন শীর্ষ 10 স্থানে রয়েছে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু নেই এই পয়েন্ট টেবিলের এই জায়গাটায়। যেটা রিফাত মাসুদ বলেছিলেন যে ম্যানচেস্টার আর কোনো কালার নেই, ইটস অনলি হোয়াইট, সেটার সবচেয়ে আরো ফ্যাকাশে অংশ আসলে ম্যানচেস্টার সিটির জন্য। কারণ তারা যেই রান অফ ফর্ম, এখানে রান অফ ফর্ম বলাও ঠিক না, তাদের যেই ক্রাইসিসটা চলছে, এই ক্রাইসিসটা বক্সিং ডেতে কতটুকু থাকে সেটা দেখার ব্যাপার। একটা বড় ফিক্সচার রয়েছে ম্যানচেস্টার সিটির সেই অর্থে। এবং এই ধরনের টেরিটরিতে পেপ গার্দিওলা কখনোই পড়েন নাই এই ক্রাইসিসের মধ্যে। এবং সেটার কারণে আসলে ম্যানচেস্টার সিটি এবার লাস্টের দিকে এসে কি করতে পারবে, যেটা আমরা লাস্ট 2টা সিজনে দেখেছিলাম, সেটার থেকে রেস থেকে কিন্তু ম্যানচেস্টার সিটি এখন অনেকটা পিছিয়ে গেছে। এতটা আসলে কভার আপ করা মানে নিয়ার টু ইম্পসিবল, সেটা বলতেই হবে ম্যানচেস্টার সিটির জন্য। এই ব্যাপারটা যেটা হচ্ছে, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা তিনি অলরেডি বলছেন যে তার দলের প্লেয়ারদেরকে ব্যাক করানো দরকার, কিন্তু তার দলের প্লেয়ারগুলো ব্যাক করানোর পরও তাদের এই যে ক্রাইসিসের রেকর্ডটা সংখ্যায় দেয়া আছে, সেই ক্রাইসিস থেকে আদৌ ম্যানচেস্টার সিটি উতরে যেতে পারবে কিনা। এই সংখ্যাগুলো দেখলে আপনার কাছে খুবই অদ্ভুত লাগবে যে এই পতনটার শেষ কোথায়, মানে পতনের তলটা কোথায় আপনি জানেন না। এই নাম্বারগুলোই বলে দিচ্ছে যে 6 নাম্বার সেটা হচ্ছে লিগের প্রথম 17 ম্যাচে 6টা হার, যেটা গার্দিওলার অধীনে শেষ 7 মৌসুমে সিটির সবচেয়ে বেশি হারের রেকর্ড। এবং তাদের এখানে একটা জয় মাত্র 12 ম্যাচে, মাত্র তারা একটা জিতেছে। আনবিলিভেবল সংখ্যা, 9টা ম্যাচ তারা হেরে গেছে, ড্র করেছে 2টা ম্যাচে। এবং এই রেকর্ডটা আপনি যদি 106 ম্যাচের হিসাবে বিচার করেন, শেষ 106টা ম্যাচের মধ্যে তারা সিটি হেরেছিল মাত্র 8টা ম্যাচ, অর্থাৎ এই 12টা ম্যাচের মধ্যে তারা এই 106টা ম্যাচের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই রেকর্ডটা সিটির অধীনে হয়তো সিটি এক সময় কনসিড করতো যখন তারা ওভাবে প্রিমিয়ার লিগের মিড টেবিলের দল ছিল, কিন্তু গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে কখনো তিনি ফেস করেন নাই। মানে এটা নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে কথা বলতে বলতে মানে আসলে টায়ার্ড হয়ে গেছি যে এই পতন, এই সিটির ক্রাইসিসের শেষটা কথা। তবে যেটা বোঝা যাচ্ছে যে সিটি হয়তো এই সামনে যে ট্রান্সফার উইন্ডো আছে তা সেখানে বেশ অ্যাক্টিভই থাকতে পারে। তাদের অনেকগুলো সাইনিং প্রয়োজন, কারণ এই সাইনিংগুলো না করালে সিটির এই পতনটা মানে আপনি এটাকে তাপ্পি দিয়ে ঠেকাতে পারবেন না। কারণ আঞ্চলিক যেভাবে রিয়াল মাদ্রিদ পারছে, এবং সেই জিনিসটা আরো চোখে পড়েছে কি, যেই কিংডমটা গার্দিওলা আসলে ক্রিয়েট করেছিলেন এই ম্যানচেস্টার সিটিকে নিয়ে, সেখান থেকে হুট করে এমন পতন না, অনেক কিছুই আসলে প্রশ্নের মুখে ফেলে দিবে। যদিও পেপ গার্দিওলার সাথে কন্ট্রাক্টটা রিনিউ করেছে ম্যানচেস্টার সিটি, তাকে আবারও দেখা যাবে ম্যানচেস্টার সিটির হয়ে। তবে আসল ক্রাইসিস পিরিয়ডটা আমার মনে হয় ম্যানচেস্টার সিটিতে আসার পর এই প্রথম পেপ গার্দিওলা আসলে ফেস করছেন। এক্স্যাক্টলি। পেপ গার্দিওলার জন্য মানে পেপ গার্দিওলাকে এখন আমরা ওইভাবে কখনোই চিন্তা করতে পারি না যে এই ভদ্রলোকের চাকরি চলে যাবে, কিন্তু তারপরও এই ডিবেটটা এখন উঠে যাচ্ছে 2টা ক্ষেত্রে যে মানে ঘটনা কোনটা ঘটবে। পেপ গার্দিওলা কি তিনি চাকরিটা ছেড়ে দিবেন মানে আত্মসম্মানার্থে, যে আমি এই রকম জিনিস নিয়ে, এই রকম লেগাসি নিয়ে বাঁচতে চাই না, আমার পক্ষে সম্ভব না, আমি ছেড়ে দিলাম। কিংবা মানে খুবই আনলাইকলি সিনারিও যে পেপ গার্দিওলা চাকরি চলে গেল, যেটা কখনোই আমার মনে হয় না ফুটবলিং মানে আমরা যতদিন ফুটবলটা দেখছি এরকম হওয়া সম্ভব, কিন্তু এখন ওই বিতর্কটা চলে আসছে যে আসলে জিনিসটা দেখতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।